বঙ্গভবনের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সারওয়ার আলমের জামিন হয়েছে আদালত থেকে, ওই সংবাদটাতে আসলে কি আছে? একটা অপরাধ ঘটলে সেটাকে ঢাকার জন্য আরও অনেকগুলো অপরাধ করা হয়। আমার কাছে আসলে এই ঘটনাটাকে এরকম একটি ঘটনাই মনে হচ্ছে যে হ্যাকিংয়ের ঘটনাটা প্রমাণ করার জন্য জিডি করার পরে একজন রাষ্ট্রপতির ভবনের একজনকে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারকে আটক করা, তাকে বাসা থেকে তুলে নিয়ে যে ডিবি অফিসে 12 ঘন্টা পর্যন্ত কাউকে না জানানো, এই যে একটা জিডির ভিত্তিতে প্রমাণ ছাড়া তাকে আটক করা হলো এবং আজকে তাকে আদালতে উঠানো হয়েছে এবং তাকে একটা মামলা করেছে পরবর্তীতে জামাত, আবার হাতিঝিল থানায় সেই মামলায় তাকে আটক দেখানো হয়েছে। তো এখানে আমি আরেকটু পিছনে যেতে চাই। যখন জিডি করা হলো, জিডির পরে ওনাকে উঠায় নিয়ে আসলো ডিবি, তার পরবর্তী কিন্তু যখন জামাত বলছে যে তারা মামলা করবে, পরবর্তীতে রাতের বেলা কিন্তু ডিবির একজন কর্মকর্তা প্রেস কনফারেন্স করে বলেছেন যে এটা প্রমাণ করতে হলে ফরেনসিক লাগবে। তাহলে ওনারা কেন আটক দেখাইলো? এই জিনিসটা কিন্তু পুরো টেকনিক্যাল বিষয়। আপনার হ্যাকিং হওয়া বা ধরেন টুইটার, ফেসবুকের বিষয়গুলোতে যা কিছুই হয় সব কিছুর কিন্তু ফুটপ্রিন্ট থাকে। সো আপনি যদি আমার অ্যাকাউন্ট হ্যাক করেন বা চেষ্টাও করেন, ইউজুয়ালি কিন্তু আমি ওইটা বুঝতে পারবো। এবং এখানে ফেসবুক বা টুইটার অলওয়েজ কিন্তু আপনাকে অ্যালার্ট করে, আপনার ইমেলে কিন্তু ইমেল আসে। তো এখানে যেটা হয়েছে যে এরকম কোনো কিছুই তথ্য প্রমাণ কোনো কিছুই দেখানো হয়নি বা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো তারপরে তাকে আটক করা হয়েছে এবং যে কারণেই আজকে ম্যাজিস্ট্রেট তাকে জামিন দিয়েছে। তার মেইল থেকে একটা ইমেল তাদের কাছে গিয়েছে, কিন্তু ওই ইমেইলে ক্লিক করে যে হ্যাক হয়েছে সেটা কিন্তু বলে নাই কোথাও। আমি ওই পয়েন্টে যাচ্ছিলাম, যাওয়ার আগে আপনি প্রশ্ন করেছেন। আমি বলছিলাম যেটি যে আজকে আদালত তাকে জামিন দিয়েছে। এইসব মামলায় কিন্তু সাধারণত জামিন দেওয়া হয় না। আদালত, আমরা সাধারণত দেখি না যে আদালত আসামিকে বলে যে আপনার কিছু বলার আছে। তো উনি কিন্তু দীর্ঘ একটি বক্তব্য দিয়েছে যে উনি কোনোভাবে এর সঙ্গে জড়িত না এবং কেন উনি করতে যাবেন, তার চাকরির শেষ বয়স, তার পেনশনের বিষয় আছে এবং এই সব বিষয়গুলোর যে সব সাজানো নাটক সেটা সে বলার চেষ্টা করেছে। তাকে নিরপরাধ ব্যক্তি হিসাবে উনি দাবি করেছেন এবং এইসবের সাথে উনি সংযুক্ত না। আপনার যে প্রশ্নটা ছিল যে একটি ইমেলের কথা বলা হচ্ছে, আমরা দেখেছি ইনভেস্টিগেশন করে যে এই ইমেলটি পাঠানো হয়েছে 10 ডিসেম্বর। ওকে, সো 10 ডিসেম্বরের পরে এই ঘটনাটা কিন্তু ঘটেছে 31শে ডিসেম্বর। তো প্রতিদিন আমরা ঘেটে দেখেছি যে প্রতিদিন জামাতের আমিরের ইমেলে অন্তত 50টির মতো ইমেল আসে। তো আপনি 21 দিনে 50টি ইমেল যদি আসে তাহলে 1000-এর বেশি ইমেল আসছে। তো আপনাকে যদি ওই 10 তারিখের ইমেলে যে ক্লিক করতে হয় তাহলে আপনার প্রায় 1000 ইমেল স্ক্রল করে নিচে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে 21 দিন পরে কেন ওই 10 তারিখের ইমেলে যা ক্লিক করলো। তো এটা একটা বিষয়, কিন্তু ক্লিক করলেই কিন্তু হ্যাক হয়ে যায় না। হ্যাঁ, ক্লিক করলে আরেকটা লিংকে রিডাইরেক্ট করবে, সেইখানে যাই হয়তো ফার্দার একটা স্টেপে পা দিতে হবে। হ্যাঁ, তো এখানে অনেকগুলো বিষয় আছে যেসব বিষয়গুলো বিবেচনা করলে আমরা দেখি যে টেকনিক্যালি আমরা বলতে পারি যে ইমেলটা হ্যাক হয়নি। হ্যাঁ, এখন হ্যাকিংয়ের নানানভাবে যে যুক্তিগুলো দেখানোর চেষ্টা করছে সেখানে কিন্তু যথেষ্ট তথ্য প্রমাণ জামাতের আইটি টিম দিতে পারে নাই। হ্যাকিংয়ের কেউ চেষ্টা করলে আপনার ইমেল আসবে বা নোটিফিকেশান আসবে। সো আপনি নোটিফিকেশান দেখে তাহলে কি আপনি স্টেপ নেন নাই? স্টেপ আইটি টিম তারা তো আরও এক্সপার্ট। তো আমি যেরকম বলেছি যে না এটা আমি চেষ্টা করিনি, তখন তারা সেটা ব্যবস্থা নিছে। তারা যে হ্যাক করার চেষ্টা করছে তারা আর হ্যাক করতে পারেনি। তো এগুলো খুব তো সাধারণ নলেজের বিষয়। বা এই ধরনের একটা মামলায় তদন্তর মাধ্যমে একদম প্রমাণ না করে ডিবি তাকে গ্রেফতার দেখালো, এটা কি সরকারের চাপ ছিল? অনেকেই বলে থাকে এটা জামাতের সরকার, তো সেখান থেকে চাপ থাকতেই পারে বলে মনে হয়। এখন আমরা এটাও জানি, তাহলে আবার আদালতও বা জামিন দিয়ে দেয় কিভাবে? আমাদের তো সরকারি চাপ ছাড়া আবার জামিনও হয় না, জামিনও বাতিল হয় না। আদালত শুনানির পর কিন্তু আদালত বেশ কিছু সময় পরে তার মানে জামিন দিবে কি দিবে না সেই আদেশটা দিয়েছে। আমার কাছে মনে হয় এতে কি মনে হয় না যে আমরা যে এটা জজমিয়া নাটক আগের দিন বলেছি এইটাও এই আদালতকে প্রভাবিত করছে? না, অবশ্যই এটা করতে পারে। এটা আসলে দ্বিতীয় জজমিয়ার একটি ঘটনাই আমার কাছে মনে হচ্ছে।